হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। আজকের অনুষ্ঠানে আমরা আসন্ন রোমা একাদশী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক এই একাদশীর সময়সূচি সম্পর্কে, অর্থাৎ কবে পড়েছে। রোমা একাদশীর ব্রত আমরা পালন করব 17 অক্টোবর 2025, অর্থাৎ শুক্রবার। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী রোমা একাদশীর ব্রত। তবে কিছু কিছু স্থানে এই রোমা একাদশীর ব্রত 16 অক্টোবর পালন করতে হবে। ইউরোপের পশ্চিমাংশ, আফ্রিকা মহাদেশের পশ্চিমাংশ, আমেরিকা ও কানাডা মহাদেশের পশ্চিমাংশ এই রোমা একাদশীর ব্রত পালন করতে হয় 16 অক্টোবর 2025, অর্থাৎ বৃহস্পতিবার। আর বাদবাকি সকল স্থানে, ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অন্যান্য সকল স্থানেই আমরা একাদশীর ব্রত পালন করব 17 অক্টোবর 2025, অর্থাৎ শুক্রবার। আমরা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। এক সময় যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য আপনি কৃপা করে আমায় বর্ণনা করুন। তদুত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রোমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুর বাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো, হে পরম পুরুষোত্তম ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন অত্যন্ত কঠোর। দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজা নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজমধ্যে কেউ আহার গ্রহণ করবে না। মানুষের কথা তো দূরে থাক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ পেতে চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলে নিন্দাভজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্বী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, আমি গৃহে যাব না, এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি ছিল অত্যন্তই আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে কর্মে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয় কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করল। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগলো। কালক্রমে রোমাবত প্রভাবে শোভন মন্দারচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্ন মণ্ডিত বিচিত্র ফটক খচিত সিংহাসনে রত্না অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা
মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসীর সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন, জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থানে কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষী আর রমা একাদশী সর্ববতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধা সহিত ভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোমশর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোমশর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছে করছে, আপনি এক্ষুনি তার কাছে নিয়ে চলুন। আমি ব্রতপালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করলেন। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অপকটে নিজের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি তখন পিতৃ গিয়েছিলাম। তখন থেকে এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। এই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দারচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপনাশিনী ও ভুক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি একাদশীর ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। হরে কৃষ্ণ। একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে, অর্থাৎ ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে, পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য বত না নিন কেশব প্রসিদ সম্মুখ না তো জ্ঞানোদৃষ্টি পদভব। এই পারণ মন্ত্রটি 3 বার বলে। আর একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল 5টা 34 থেকে সকাল 9টা 25-এর মধ্যে, বাংলাদেশের ক্ষেত্রে সকাল 5টা 56 থেকে সকাল 9টা 47-এর মধ্যে, দিল্লির ক্ষেত্রে সকাল 6টা 23 থেকে সকাল 10টা 11-এর মধ্যে, বৃন্দাবনের ক্ষেত্রে সকাল 6টা 20 থেকে সকাল 10টা 9-এর মধ্যে, উত্তরপ্রদেশের ক্ষেত্রে সকাল 6টা 8 থেকে সকাল 9টা 57-এর মধ্যে, মুম্বাইয়ের ক্ষেত্রে সকাল 6টা 33 থেকে সকাল 10টা 26-এর মধ্যে, পুনের ক্ষেত্রে সকাল 6টা 29 থেকে সকাল 10টা 22-এর মধ্যে, নাগপুরের ক্ষেত্রে সকাল 6টা 10 থেকে সকাল 10টা 2-এর মধ্যে, চেন্নাইয়ের ক্ষেত্রে সকাল 5টা 59 থেকে সকাল 9টা 55-এর মধ্যে, নেপালের ক্ষেত্রে সকাল 6টা 5 থেকে সকাল 9টা 51-এর মধ্যে, ভুটানের ক্ষেত্রে সকাল 6টা 3 থেকে 9টা 51-এর মধ্যে, ভুবনেশ্বরের ক্ষেত্রে সকাল 5টা 42 থেকে সকাল 9টা 35-এর মধ্যে, ঝাড়খণ্ডের ক্ষেত্রে সকাল 5টা 46 থেকে সকাল 9টা 37-এর মধ্যে, বিহারের ক্ষেত্রে সকাল 5টা 47 থেকে সকাল 9টা 37-এর মধ্যে, কেরালার ক্ষেত্রে সকাল 6টা 12 থেকে সকাল 10টা 10-এর মধ্যে, জম্মু কাশ্মীরের ক্ষেত্রে সকাল 6টা 35 থেকে সকাল 10টা 20-এর মধ্যে, আর্জেন্টিনার ক্ষেত্রে পালন করতে হবে 17 অক্টোবর সকাল 9টা থেকে সকাল 10টা 21-এর মধ্যে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয়। আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশীর ব্রত সম্পূর্ণ করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে
খুবই ভালো হয়। হরে কৃষ্ণ। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।